আজকে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছে ত্রিপুরা সরকারের মাননীয় অর্থমন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়, উপস্থিত আছেন প্রাক্তন সাংসদ শ্রী রেবতী ত্রিপুরা মহোদয়, উপস্থিত আছেন জেলা পরিষদ সভাধিপতি সুপ্রিয়া দাস গুপ্ত মহোদয়, উপস্থিত আছেন আমাদের ইন্টেলেকচুয়াল সেলের কনভেনার ডক্টর জওহরলাল শাহ মহোদয়। আজকের সাংবাদিক সম্মেলনে আপনাদের সম্বোধন করবেন মাননীয় অর্থমন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়। ওনাকে অনুরোধ করছি ওনার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। প্রথমে আমি আমাদের ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ অফিসে এখানে বাজেট নিয়ে আলোচনার আপনাদের অংশগ্রহণ করা আমি আমার দলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। এটা গত 1 ফেব্রুয়ারি সকলে অবহিত আছি, আমরা সবাই শুনেওছি এবং গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক শাহ মহোদয় উনি ওনার পক্ষ থেকে বাজেটের বিষয় আপনাদের কাছে রেখেছেন। আজকে আমি ত্রিপুরা সরকারি অর্থ দপ্তরের পক্ষ থেকে বাজেট সম্পর্কিত আমাদের রাজ্য অর্থ দপ্তরের পক্ষ থেকে আমরা আপনাদের সামনে রাখবো। যদিও বাজেট যা হয়েছে সেটা সবাই একই রকম বলবে, সেখানে বাজেটে দ্বিমত করে দুরকম কথা বলার কোনো বিষয় নয়। আমি এতটুকু প্রথমে বলতে চাই যে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারত সরকারের ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার শ্রীমতী নির্মলা সীতারামনজির ওনার নবমতম উনি 9বার বাজেট এবার নিয়ে এসেছেন। এই বাজেটে উনি যেভাবে রেখেছেন এতে একটা জিনিস স্পষ্ট যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বিকশিত ভারত 2047 কে লক্ষ্য রেখে যে দেশ কিভাবে কোথায় সমস্ত সেক্টরকে এগিয়ে যাবে তার জন্য যে রোডম্যাপ তৈরি করেছেন এবং এবার বাজেট তার সম্পূর্ণভাবে সেই দিকে ইঙ্গিত করে এবং এই বাজেট 26-27 বাজেট যেখানে টোটাল মোট ব্যয় হিসাবে আপনারা জানেন যে 53.47 লক্ষ কোটি টাকা ধার্য করা হয়েছে এবং এর আগে এই অ্যামাউন্টটা কত ছিল 25-26-এ। আমি পাশাপাশি আপনাদেরকে যে গত 25-26 বাজেটের প্রতিটি ক্ষেত্রে যেখানে বিশেষ করে সবটা বলা সম্ভব না, তো এখানে যেভাবে ধরা ছিল বর্তমান বাজেটের বৃদ্ধিটা কোথায় এটা স্পেসিফিক আপনাদের সামনে আমি তুলে ধরার আমি চেষ্টা করছি। যেমন ধরুন এই 26-27 বাজেটের 53.47 লক্ষ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে, তেমনি 25-26-এ কত ছিল এখানে 50.65 লক্ষ কোটি টাকা ছিল। যদি আমরা দেখি তাহলে এখানে প্রায় 2,81,970 কোটি টাকা 2,81,970 কোটি টাকার বৃদ্ধি হয়েছে। এটা পার্সেন্টেজ যদি দেখা যায় তাহলে 5.5% এটা ইনক্রিজ হয়েছে। ঠিক তেমনি আমরা পেনশন খাতে, আমি মূল বাজেটের যে বিষয়বস্তু আপনাদের সংক্ষেপ যেটা বলি মেজর একটা রাখছি। পেনশন ক্ষেত্রে 25-26-এ কি ছিল বাজেট এস্টিমেটে ছিল 2,76,618 কোটি টাকা, কিন্তু
যেখানে ইনক্রিজ হয়েছে এবার 26-27 বাজেট এস্টিমেট রাখা হয়েছে 2,96,214 কোটি টাকা, প্রায় 19,596 কোটি টাকা বৃদ্ধি পেয়েছে এবং সেটা 7.08% ইনক্রিজ করেছে ডিফেন্স খাতে। এবং সেটা খুব ইম্পর্টেন্ট, বর্তমান বিশ্বের দিকে তাকিয়ে দেখলে ডিফেন্সটাকে আরো শক্তিশালী করার জন্য, এবং সেটা খুব প্রয়োজনীয়, সেটা মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী সেটাই করেছেন। যেমন ধরুন 25-26 4,91,732 কোটি টাকার প্রবিধান ছিল, এবং এইবার সেটা 5,594,587, মানে 1,02,853 কোটি টাকা বৃদ্ধি পেয়েছে, যা পার্সেন্টেজ হিসাবে 20.92% ইনক্রিজ করেছে। তেমনি যেরকম অনেকে বলেছে, আমি শুনেছি, সেটা আমাদের বলি, যেরকম সাবসিডি ফার্টিলাইজারের ক্ষেত্রে কৃষকদের সম্পর্কে আপনারা নিশ্চয়ই বলবেন যে ভারতবর্ষের কৃষকদের জন্য বারবার সরকার বিভিন্ন ভাবে এই কৃষিকে আরো ডেভেলপ করা, জিডিপি বৃদ্ধি করার জন্য সরকার কাজ করে। এবারও সেই বাজেটে তাই করেছে। ফার্টিলাইজার 1,67,887 কোটি টাকা বাজেট এস্টিমেট ছিল 25-26-এ, এবার সেটা 1,70,781 কোটি টাকা তার বরাদ্দ রেখেছে, যেখানে 2,894 কোটি টাকা বেশি রাখা হয়েছে, যেটা 1.72% ইনক্রিজ করেছে। তেমনি পেট্রোলিয়াম ক্ষেত্রে, ফুডের ক্ষেত্রে, ফুড, যেখানে 2,03,420 কোটি টাকা বাজেট এস্টিমেট ছিল 25-26-এ, এবার সেটা রাখা হয়েছে 2,27,629 কোটি টাকা, যেখানে 24,209 কোটি টাকা ইনক্রিজ হয়েছে, পার্সেন্টেজে 11.90% এখানে ইনক্রিজ হয়েছে। এগ্রিকালচার এন্ড অ্যালাইড অ্যাক্টিভিটিস কি ছিল? 1,58,838 কোটি টাকা ছিল, এবার সেটা করা হয়েছে 1,62,671 কোটি টাকা, মানে 3,833 কোটি টাকা ইনক্রিজ করা হয়েছে, পার্সেন্টেজে 2.41%। কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, যে এখানে 65,553 কোটি টাকা বাজেট এস্টিমেট রাখা হয়েছিল 25-26-এ, আর এবার করা হয়েছে সেটা 70,296 কোটি টাকা, যেটা নাকি 4,743 কোটি টাকা বৃদ্ধি হয়েছে, পার্সেন্টেজে 7.24%। ঠিক ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্ট স্টেট কি ছিল আগে? 5,915 কোটি টাকা, এবার করা হয়েছে 6,812 কোটি টাকা, যেখানে 897 কোটি টাকা ইনক্রিজ হয়েছে, যেখানে পার্সেন্টেজ 15.16%। ঠিক তেমনি এডুকেশন, অনেক আমার এডুকেশন সম্বন্ধে শুনি কমে দেওয়া সেটা সেটা, এডুকেশনে 1,08,450 কোটি টাকা ছিল বাজেটে 25-26-এ, এবার করা হয়েছে 1,39,289 কোটি টাকা, বৃদ্ধি হয়েছে কত? 10,639 কোটি টাকা বৃদ্ধি হয়েছে, পার্সেন্টেজে 8.27%। এনার্জিতে 80,174 কোটি টাকা ছিল এই বছর, সেটা 1,09,029 কোটি টাকা রাখা হয়েছে, যা নাকি ইনক্রিজে 28,855 কোটি টাকা বৃদ্ধি পেয়েছে, যা পার্সেন্টেজে 35.99% বৃদ্ধি পেয়েছে। এক্সটার্নাল অ্যাফেয়ার্স, যেখানে 20,517 কোটি টাকার প্রবিধান ছিল তো 25-26-এ, এবার সেটা 22,119 কোটি টাকা করা হয়েছে, সেখানে 1,602 কোটি টাকা ইনক্রিজ হয়েছে, পার্সেন্টেজে 7.81% করা হয়েছে। এবং হেলথের ক্ষেত্রে 98,311 কোটি টাকা বাজেটের প্রবিধান ছিল 25-26-এ, এবং সেখানে এবার রাখা হয়েছে 1,04,599 কোটি টাকা, যা নাকি 6,288 কোটি টাকা ইনক্রিজ করা হয়েছে, পার্সেন্টেজে 6.40% করা হয়েছে। এবং হোম অ্যাফেয়ার্স ইনক্লুডিং ইউনিয়ন টেরিটরিজ, এগুলোতে 2,33,211 কোটি টাকা বাজেটে ছিল 25-26-এ, এবার সেটা করা হয়েছে 2,55,234 কোটি টাকা, যেখানে বৃদ্ধি পেয়েছে 22,023 কোটি টাকা,
পার্সেন্টেজে 9.44%। ইন্টারেস্ট খাতে যেটা ব্যয় হয়, সেই ইন্টারেস্ট খাতে ব্যয়ের পরিমাণ ছিল 12,27,338 কোটি টাকা, যেটা নাকি এবার হয়েছে 14,03,972 কোটি টাকা, বৃদ্ধি হয়েছে প্রায় 1,07,634 কোটি, 10% বৃদ্ধি হয়েছে। এবং রুরাল ডেভেলপমেন্ট 2,65,817 কোটি টাকা ছিল, এবার করা যায় 2,73,108 কোটি টাকা, যেটাকে 7,291 কোটি টাকা ইনক্রিজ করা হয়েছে এবং সেটা পার্সেন্টেজে 2.74%। সায়েন্টিফিক ডিপার্টমেন্টস 55,679 কোটি টাকা করা হয়েছিল, এবার 55,756 কোটি টাকা রাখা হয়েছে, যেখানে 77 কোটি টাকা ইনক্রিজ হয়েছে, 0.14% ইনক্রিজ করা হয়েছে। সোশ্যাল ওয়েলফেয়ার যেখানে 60,052 কোটি টাকা ছিল, এবার 62,362 কোটি টাকা রাখা হয়েছে, যেখানে 2,310 কোটি টাকা বৃদ্ধি পেয়েছে এবং 3.85% সেখানে ইনক্রিজ হয়েছে। ট্রান্সপোর্ট ক্ষেত্রে যেখানে 5,48,649 কোটি টাকা রাখা হয়েছিল এবং এবার রাখা হয়েছে 5,98,520 কোটি টাকা, যেমন এতে কত বৃদ্ধি হয়েছে, 49,871 কোটি টাকা বৃদ্ধি হয়েছে, পার্সেন্টেজে 9.09%। এবার আদার্স ক্ষেত্রে যেখানে 4,82,654 কোটি টাকা রাখা হয়েছিল, এবার রাখা হয়েছে 5,56,021 কোটি টাকা, যা নাকি 73,367 কোটি টাকা বৃদ্ধি পেয়েছে, যেখানে পার্সেন্টেজে 15.20%। ওভারঅল যদি আমরা বলি, আমি এই ক্ষেত্রে বলেছি কিছু জায়গাতে একটা জায়গাতে কিছু কিছু আছে অল্প স্বল্প মাইনাস, পেট্রোলিয়ামে 0.12% মাইনাস আছে। যেমন যেমন এই ক্ষেত্রে আইটি ক্ষেত্রে সেখানে 14.20% গত বছর থেকে মাইনাস, যেটা মিলিয়ে ওভারঅল যেখানে 50,65,345 কোটি টাকা বাজেট প্রবিধান ছিল প্রতি 26-এ, এবারে সেটা 53,47,315 কোটি টাকা করা হয়েছে, যেখানে 2,81,970 কোটি টাকা বৃদ্ধি পেয়েছে, পার্সেন্টেজে 5.5% বৃদ্ধি পেয়েছে। প্রশ্ন হচ্ছে যে এই যে মাননীয় অর্থমন্ত্রীর এই বাজেট, একটা জিনিস পরিষ্কার যে যে সেক্টরগুলোকে খুব ইম্পর্টেন্টের ক্ষেত্রে যেখানে মানুষের বেশি সংখ্যক মানুষ সুযোগ পাবে, ভারতবর্ষের জিডিপি বৃদ্ধি পাবে, তো সেসব ক্ষেত্রে কখনো এর মধ্যে পিছিয়ে যায়নি। জিডিপি ক্ষেত্রে আপনারা জানেন ভারতের জিডিপি বৃদ্ধি পাচ্ছে 397 থেকে 3,57,000 কোটি টাকা, 3,57 লক্ষ কোটি টাকা, এবার 393 লক্ষ কোটি টাকা এখানে জিডিপি বৃদ্ধি পেয়েছে ভারত সরকারের। তো এই ক্ষেত্রে ক্রমশ প্রত্যেক বছরে সেখানে করা হয়েছে। কিছু কিছু যেমন একটা আমি এর মধ্যে শুনেছিলাম কেউ কেউ বলছেন, যারা বিভিন্ন আমাদের বিরোধী দলের নেতা থেকে শুরু করে, যে ওভারঅল এক্সপেন্ডিচারের ক্ষেত্রে টাকা কমিয়ে দেওয়া হয়েছে, ফিনান্স মানে আমাদের, তো এখানে কথা ঠিক নয়। যেমন 25-26-এ যে ছিল কত ওভারঅল মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার কত ছিল, 11.11 লক্ষ কোটি টাকা ছিল, যেখানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার ভারত সরকারের ছিল। এবার কত হয়েছে, 12,22,000 লাখ কোটি টাকা। কত বৃদ্ধি পেয়েছে, 1,11,000 লাখ টাকা, কোটি টাকা, কোটি সবই কোটি টাকাতে বৃদ্ধি পেয়েছে, 10% বৃদ্ধি পেয়েছে। তো ঠিক তেমনি ডিফেন্সের ক্ষেত্রে আমি বলেছি, ডিফেন্স ক্যাপিটাল আউটলেতে বেড়েছে 22 থেকে 24% বেড়ে গেছে, রেলওয়ে ক্যাপিটাল আউটলেতে 15% বেড়েছে এবং রোডস এন্ড ওয়েজে 3% বেড়েছে, হেলথে বলেছি যে 8.4% বেড়েছে, ট্যুরিজম 25% বৃদ্ধি করা হয়েছে। এবং এডুকেশন তো সবাই বলেছে, আমি শুনেছি যে এডুকেশনকে কমিয়ে দেওয়া হয়েছে এবং হেলথকে কমিয়ে দেওয়া হয়েছে,
যে মূল মূল বিষয়গুলো এগ্রিকালচার কপি দেওয়া হয়েছে। আমার টোটাল ব্যাখ্যাটা আপনাদের কাছে আমি রেখেছি যে টোটালি ভারত সরকারের এই বাজেট এখানে কমানোর প্রশ্ন নয়, অনেক বাড়ানো হয়েছে এবং সেগুলো চলতে থাকবে। বাজেট এস্টিমেট হওয়ার প্রয়োজনে সেখানে আবার রিভাইজ এস্টিমেটও টাকা বাড়তে থাকে। এটা আপনারা জানেন, বাজেট ভবিষ্যৎ থেকে আমরা বাজেট এস্টিমেট করি। একটা এস্টিমেট যা করা হয় সেখানে দেখা যাবে অনেক সময় এস্টিমেটকে ছাড়িয়ে রিভাইজ এস্টিমেটের মাধ্যমে সেখানে টাকা আরো বৃদ্ধি পায়। তো ওভারঅল আমার বক্তব্য হচ্ছে বাজেটের বিভিন্ন দিকে আমি আপনাদেরকে না ঢুকে এর মধ্যে বিশেষ কোনো ক্ষেত্রে দেখুন মহিলাদের সশক্তিকরণ নিয়ে, যুবাদের শক্তি। কারণ আমরা সকলে জানি সারা বিশ্বে যদি তাকিয়ে দেখা যায় তাহলে একমাত্র ভারতবর্ষে একমাত্র দেশ যেখানে যুবাদের সংখ্যা সবচেয়ে বেশি। এবং আমাদের প্রধানমন্ত্রী একটাই বক্তব্য যে এই দেশ ক্রমশ শক্তিশালী হতে চলেছে, কারণ যুব শক্তি হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি এবং এই শক্তি বিশ্বের কোন দেশে এত সংখ্যক যুবা নাই। জানা ক্ষেত্রে যুবাদেরকে এগিয়ে যাওয়ার জন্য এই বাজেটের প্রবিধান সতর্ক বিভিন্ন দিক দিয়ে রাখা হয়েছে, স্কিল ডেভেলপমেন্ট থেকে শুরু করে বিভিন্ন দিক দিয়ে যাতে শক্তিশালী হয় নির্ধারিত। তো এই বাজেট একটা ঐতিহাসিক বাজেট। এই বাজেটের মধ্যে যে গভীর চিন্তা ভাবনা, গভীর চিন্তা ভাবনা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং অভিজ্ঞ অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামনজি যে এই যে যৌথ আলোচনা এবং গভীর চিন্তা, সুদীর্ঘ প্রসারী চিন্তা, এই সাময়িক ছোট্ট চিন্তা নয়, বৃহৎ আকারে চিন্তা করেছে। আজকে যে চিন্তা করছে সেটা আগামী 2047-এ তার প্রতিফলন প্রতি বৎসরকে রূপ পাবে। তো ভারতবর্ষের এগিয়ে যাওয়া কোথাও থেমে থাকবে না। এবং ভারত সরকারের বাজেট সম্পর্কে আমার একটা সবচেয়ে দুঃখ লাগে যে বাজেট যখনই করা হয়, এই পর্যন্ত বাজেট করেছে মহিলাদের জন্য করেছে, আপনারা সকলে জানেন। আজকে আমরা গর্বের সঙ্গে বলতে পারি যে লাখপতি দিদি 3 কোটি খালি ভারতবর্ষের প্রবিধান রাখা হয়েছে। 3 কোটি মহিলাকে লাখপতি দিদি বানানোর টার্গেটে রাখা হয়েছে এবং সেটা এবং অ্যালোকেশনও ছিল কত? 3,605 কোটি টাকা ছিল স্পেশালি প্রোটেকশন এন্ড এম্পাওয়ারমেন্ট অফ ওমেনের জন্য। 3,605 কোটি টাকা। এবং আপনারা জানেন প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এবারের বাজেটে মহিলাদের জন্য বলছি আমি, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে মহিলা হোস্টেল সেখানে তৈরি করতে, সেখানে আয়ুর্বেদিক মেডিকেল সেখানে করা হবে 3টি। তো এইভাবে মহিলাদের জন্য প্লাস এই ডেভেলপমেন্টের জন্য সেখানে এবারে বাজেট প্রভিশনে বিভিন্ন জায়গায় সেখানে এর প্রভিধান রাখা হয়েছে। সুতরাং আমার এটুকু বলতে হবে যে ট্যুরিজম সেক্টরকে, এটা ভারত সরকারের একটা প্রথম লক্ষ্য যে ট্যুরিজম সার্কিট করবে, ট্যুরিজমকে ভারতবর্ষকে ট্যুরিজমে অগ্রাধিকার দেবে। 25% ট্যুরিজম এক্সপেন্ডিচার বাড়িয়েছে। এবং আমাদের এই উত্তর পূর্বাঞ্চলের বলতে দ্বিধা নেই, আগেও শুরু করেছে প্রধানমন্ত্রীজির আগেও এই মানে ভারত সরকারের মাধ্যমে এই নর্থ ইস্টকে টোটালি একটা ট্যুরিজম সার্কিটে বাড়ানোর মতো প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা কাজ করছি। আমরা জানেন রাজ্যের মধ্যে সেখানে আমরা কোথাও পিছিয়ে নেই, অনেক দূর এগিয়ে চলেছে। কিন্তু সেটাকে আরো শক্তিশালী করার জন্য সেখানে ট্যুরিজম সার্কিট আরো এই নর্থ ইস্টকে নিয়ে বাড়িয়ে সেখানে বুদ্ধিস্ট থেকে শুরু করে, শুধু এটা নয়, মাতা ত্রিপুরেশ্বরী মন্দির করা হয়েছে, আগামীতে আরো করা 91 আমরা করছি। তো এই শব্দ কিছু দিক দিয়ে ট্যুরিজম সেক্টর আগামী দিনে উল্লেখযোগ্য ভূমিকা নেবে ভারতবর্ষে। তার মধ্যে আমাদের নর্থ ইস্টের মধ্যে আমরা ত্রিপুরা সেখানে পিছিয়ে থাকি। তো আমি এই টোটাল এই বাজেটে আমার রাজ্যের অর্থ দপ্তর, রাজ্যের মানুষের পক্ষ থেকে আমি হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে। অবশ্যই আমরা শুভেচ্ছা জানাই আমাদের ভারতবর্ষের অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামনজিকে, যে দীর্ঘ 9 বারের মতো এই ঐতিহাসিক এক সিদ্ধান্ত, ঐতিহাসিক এই কাজ তিনি একাধারে 9 বারের জন্য তিনি এই ভারতবর্ষের এই বাজেট উনি পেশ করছেন খুব দৃঢ়তার সঙ্গে এবং প্রতিটা ক্ষেত্রকে বাজেটে বিস্তারিত বলে তিনি প্রমাণ করেছেন যে এই বাজেট শুধুমাত্র একটা কথা বলা বা একটা বাজেট তৈরি করা নয়, এই বাজেটের প্রতিটি মানে ইয়েতেই সেখানে প্রতিটার মধ্যে যথেষ্ট ব্যাখ্যা, যথেষ্ট কারণ এবং উন্নয়ন আগামী দিনের ভবিষ্যৎকে এটা চিন্তা।
আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সাংবাদিক বন্ধুরা।